মানে বেশিরভাগ মানুষের আপনাদের প্রতি যে মানে ভালোবাসা, আপনাদের প্রতি যে শ্রদ্ধা, আপনাদেরকে যে হীরক মর্যাদা দিয়েছিল, আজ 10 মাস পরে এসে এটার ব্যারোমিটার কোথায় আছে? না, অনেকগুলো বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা সত্য। গণঅভ্যুত্থানের পরে আপনি যদি দাবি করেন যে আসলে হাসনাত একা না, আমিও গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কিংবা আমিও গণঅভ্যুত্থানের লিডার, তাহলে তো হবে না। হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ এবং সার্জিস আলমকে নিয়ে এত কথা এবং কিছু কিছু তো বাস্তবতা এসেছেও, মানে এটা কি আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করে কিনা? সেই সরকারে যারা আছে তাদের কারোর মধ্যেই অ্যাম্বিশন নাই যে তারা পরবর্তীতে রাজনৈতিক দল করবে। তারা একটা কোনো মতে একটু সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যেতে চায়। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সরোয়ার তুষার, প্রায় 10 মাস হতে চলেছে ছাত্র জনতার যে সরকার, 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের বয়স। কেমন চলছে দেশ? আপনাকে ধন্যবাদ। কেমন চলছে? একেবারে ভালো তো বলা যাবে না অবশ্যই, আবার একেবারেই খারাপও বলা যাবে না। আগের তুলনায় অনেকগুলো দিকে আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। অন্তত এখন আমরা সবাই একটা গণতান্ত্রিক স্পেস পেয়েছি, কথা বলতে পারছি, রাজনীতি করতে পারছি এবং সকল দল একসাথে রাজনীতি করছে। তাদের মধ্যে অনেক বিষয়ে অনেক দ্বিমত আছে, বিরোধিতা আছে, কিন্তু রাজনীতি সবাই করতে পারছে। এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড বাংলাদেশে। যেমন সর্বশেষ ঈদের কথাই ধরেন, সর্বশেষ ঈদে প্রত্যেক রাজনীতিবিদ তাদের যার যার এলাকায় গিয়ে জনসংযোগ করলেন। এটা তো ভাবা যেত না। সবাই প্রচুর রাজনীতি করতে পারছে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচুর সমালোচনা করতে পারছেন, সরকারের নানা দিক নিয়ে কথাবার্তা হচ্ছে। মিডিয়া কম্পারেটিভলি আগের তুলনায় বেটার আছে। পুরোপুরি একটা পারফেক্ট অবস্থায় গেছে বলা যাবে না, কিন্তু আগের তুলনায় বেটার আছে। ইকোনমি কিছু কিছু ক্ষেত্রে রিকভার করা শুরু করেছে, যদিও বাজেট নিয়ে আমরা মনে করি এটা একটা কনজারভেটিভ বাজেট হয়েছে। তবু মানে অন্তত লুটপাটটা হচ্ছে না। দুর্নীতি আছে কিন্তু লুটপাটটা হচ্ছে না, যেটা একটা খুব বড় ব্যাপার। এবং লুটপাটকৃত টাকা ফেরত আনার একটা ব্যবস্থা সরকার করছে। এই দিকগুলো ভালো। সংস্কারের অনেকগুলো জায়গা তৈরি হয়েছে যে এই জিনিসগুলো সংস্কার হবে। এটা আমাদেরকে ইলেকশনের আগেই করে ফেলতে হবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানানোর জন্য। এগুলো হচ্ছে আমি বলবো যে বেটার। কিন্তু যেখানে সমস্যা আছে অনেকগুলো জায়গায়, যেমন মব একটা সিরিয়াস প্রবলেম আকারে হাজির হয়েছে, যেটা এই গভর্নমেন্ট একেবারেই কন্ট্রোল করতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হলেও পুরোপুরি ভালো বলা যাবে না। আর একটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে। এটা অবশ্য পুরোপুরি সরকারের দোষ না। নানা দিকের আলোচনা, নানা দিকের অনেক কলকাঠি নাড়ানো ইত্যাদির কারণে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে যে দেশ কোন দিকে যাচ্ছে। মানে মানুষ পুরোপুরি রোডম্যাপটা বুঝতে পারছে না। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে নানাভাবে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসন হচ্ছে, মানে যারা ক্রিমিনাল এরা আবার নানাভাবে পুনর্বাসন হচ্ছে বিভিন্ন জায়গায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থানীয় পর্যায়ে অনেক চাঁদাবাজি, লুটপাটের ঘটনা ঘটতেছে। আপনার অন্তর্কন্দল হচ্ছে, মারামারি হচ্ছে, এমনকি হত্যাকাণ্ডও ঘটছে। এই জিনিসগুলো ঘটছে। ফলে পুরো পরিস্থিতি যদি আমি বলি, একটা সেটেলমেন্ট ভেঙে গেছে 5 আগস্টের আগের, নতুন একটা সেটেলমেন্ট জায়গা করার চেষ্টা করছে। এটা একটা অন্তর্বর্তী সময়। ফলে একটা কিছু মাত্রার এনার্কি থাকবে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু যেহেতু গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের উচিত হচ্ছে 10 মাসের সমস্যাগুলো চিহ্নিত, এই সমস্যাগুলো ধরে ধরে একেবারেই দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া। কিন্তু সরকারের ফরমেশনটা অদ্ভুত। এই সরকার শুরু থেকে একটা জিনিস ভুল করেছে, যে নিজের কর্তৃত্বটা জাহির করে নাই। আপনি যখনই একটা এক্সট্রা পার্লামেন্টারি গভর্নমেন্ট, মানে এইটা তো পার্লামেন্টের সরকার না, এক্সট্রা পার্লামেন্টারি সরকার দুই ধরনের হয়, একটা বৈধ একটা অবৈধ। যদি আপনি সামরিক কু বা এই ধরনের কিছু করে আসেন, দ্যাট ইজ ইলিগাল। কিন্তু এই সরকারের কিন্তু বৈধতা আছে, লেজিটিমেসি আছে, কিন্তু এটা হ্যান্স ইট ইজ এক্সট্রা পার্লামেন্টারি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই সরকার নিজের কর্তৃত্বটা বুঝতে পারে নাই। যখনই কোনো এক্সট্রা পার্লামেন্টারি সরকার ক্ষমতায় আসে, তারা প্রথমেই নিজেদের স্টেটমেন্টটা ক্লিয়ার করে যে দিস ইজ আস, আমরা এই করব এতদিনের মধ্যে এই। যেমন আপনি দেখবেন যে 15 আগস্টের পরে বিচারপতি সায়েম যখন রাষ্ট্রপতি হলেন, উনি প্রথমেই বলেছেন যে আমি একদম 2 বছর পরে বলেছেন যে আমি অমুক দিনে ইলেকশন দেব। ইলেকশন পরে হয় নাই। এই যে একটা ফরমান জারি করা, তারা সামরিক ফরমান করেছে। আপনি একটা প্রোক্লেমেশন, যেটার কথা ছাত্ররা বলে আসছিল, এটা খুব একটা স্টাবলিশমেন্ট এটাকে ভালো চোখে দেখে নাই। কিন্তু এই সরকার যদি নিজের একটা প্রোক্লেমেশন দিত, তাহলে আপনি সাম্প্রতিক সময়ে যে অস্থিরতাগুলো দেখলেন, সরকারের কর্তৃত্ব মনে হচ্ছে যেন একাধিক পাওয়ার সেন্টার, এই জিনিসগুলো হচ্ছে। সরকার ওই স্টেটমেন্টটা দিলে আপনাকে সংবিধান বাতিল করতে হবে না, সংবিধানটাকে জাস্ট একটু সাইডে রাখা, যেটা সামরিক ফরমানের সময় হয়েছিল, যে ফরমানও দেওয়া হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম কনস্টিটিউশনও আছে। তো এখনও যদি আপনি সেটা করতেন যে পুরনো কনস্টিটিউশনে আইন দ্বারা চলবে, কিন্তু যে সকল ক্ষেত্রে ফরমানের সাথে সাংঘর্ষিক হবে, ওই সকল ক্ষেত্রে সংবিধানে ওই আইনগুলো প্রাধান্য পাবে না। দ্যাটস ইট। এটা বললেই সরকারের কর্তৃত্বটা প্রতিষ্ঠা পেত। এটা সরকার বুঝতে পারেনি। না বুঝতে পারার কারণেই
কর্তৃত্বটা ঠিকমতো এস্টাবলিশ হয় নাই, এবং 2 দিন পর পর আপনি দেখবেন আপনি যেটা করছেন এটা ম্যান্ডেট কি, আপনি যেটা করছেন আপনার কি এটা করার অধিকার আছে, আপনি ইলেকশন দিচ্ছেন না কেন, আপনি এটা করছেন না কেন, এই প্রশ্নগুলো বারবার উঠছে। এমনকি কেউ কেউ ভুলভাবে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন করছে। এই জিনিসগুলো হতো না যদি সরকার শুরুতেই এই কাজটা করে ফেলতো। তো সেটা ভালো তারা করে নাই। বলেছেন আপনি। তো তুষার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে এই সরকারের যে আমি বৈধতার বিষয়টা নিয়ে এখন আনছি না, আমি বলছি এই সরকারের যখন গঠনটা হয় সেখানে তো আপনাদের একটা বড় ভূমিকা ছিল। এটাকে আপনারা মনে করবেন যে এটা কি আসলে আপনারা সরকারের ব্যবস্থাপনাটা ঠিক ছিল, কিন্তু আপনাদের যে মানুষগুলো চয়েস করলেন সেই জায়গায় কি আসলে কারেক্ট মানুষ চয়েস করা হয়েছিল বলে মনে করেন? দুটো জিনিস বলি। ১ নম্বর হচ্ছে এই সরকারের কিন্তু বৈধতার কোনো সংকট নাই। বৈধতার প্রশ্নটা ভুলভাবে তোলা হয়। মানে এইটা এট দ্য সেম টাইম লিগ্যাল, এট দ্য সেম টাইম লেজিটিমেট। মানে এটা দুটো ভিত্তি আছে এবং আদালতের কিন্তু এই ব্যাপারে রায় আছে। ফলে সেটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নাই। তর্ক করে যারা এই সময়টাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। না, আই নো, আমি জাস্ট ক্লারিফিকেশনের জন্য বলছি। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে উপদেষ্টা, আসলে তখন কি হয়েছিল, আপনি ধরেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে রাজনৈতিক দলগুলো একটা ব্লক, সামরিক বাহিনীর একটা বক্তব্য আছে, ছাত্ররা একটা স্টেক হোল্ডার, এই যে বিভিন্ন আমলাতন্ত্র, এদের সবার মিলেই সবার ইনপুটেই কিন্তু এই সরকারটা হয়েছে। আবার ডক্টর ইউনূসের নিজের কিছু পছন্দ ছিল। তো আমরা তখন যেটা মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আছেন, তার সাথে যারাই থাকেন না কেন ইট উইল ওয়ার্ক। পাশাপাশি যারা উপদেষ্টা পরিষদে এসেছিলেন প্রত্যেকে কিন্তু সিভিল সোসাইটির নানা বা এনজিও ইত্যাদি ঘরানায় তাদের কিন্তু বেশ সুনাম আছে, কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তো তাদের ঘাটতি আছে। এবং আবার আরেকটা জিনিস ঘটেছে, শুধু তাদের দোষ দিলেও হবে না, তাদের তো একটা অভিজ্ঞতার ঘাটতি আছে, এটা স্বীকার করতে হবে, এই কারণে তারা হিমশিম খাচ্ছে অনেক ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটা ঘটনা খুব ইম্পর্টেন্ট, যেটা কেউ নোটিস করে না সেভাবে। আওয়ামী লীগ আমলে সরকার, রাজনৈতিক দল, রাষ্ট্র প্রশাসন একটা সিন্ডিকেট ছিল, সব মিলে একটাই সিন্ডিকেট, তাদের একটাই কমন পারপাস, একটাই অভিমুখ। এখন কিন্তু এই 5 তারিখের পরে সরকার, রাষ্ট্র, দল, এখন তো আর সে অর্থে সরকারের কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু রাষ্ট্র, প্রশাসন, সরকার এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে সরকার প্রশাসনের কাছে যেমন ধরেন সরকার চাচ্ছে যে আমলারা একটু জবাবদিহির মধ্যে থাকুক, তারা সরকারি চাকরি আইন 2018টাকে সংশোধন করে একটা নতুন অধ্যাদেশ 2025, আপনি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ে কি চলছে। তার মানে অনেক ক্ষেত্রে প্রশাসন সংস্কার করতে, এনবিআর তারা সংস্কার করতে দেবে না নিজেদেরকে। পুলিশ রিফর্মের প্রস্তাব এসছে, সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে দেবে না। ফলে সরকার কিন্তু অনেক ক্ষেত্রে, আমি বলবো যে আমার একটা দাবি, যে যদিও এটা আমি খুব বেশি এস্টাবলিশ করতে পারি নাই, কিন্তু এটা আপনি যতদিন যাবে টের পাবেন যে সরকার আসলে বিরোধী দল হয়ে গেছে। মানে প্রশাসনের কাছে, প্রশাসন এবং ওল্ড স্টাবলিশমেন্ট তারা আবার নিজেদেরকে, এবং এই ওল্ড স্টাবলিশমেন্টের মধ্যে বড় বড় অলিগার্করা আছে, এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছে, এখানে পলিটিক্যাল পার্টিগুলো আছে, এই যে একটা এস্টাবলিশমেন্ট, এই এস্টাবলিশমেন্ট নিজেদেরকে আবার কনসলিডেট করেছে। সরকারের মধ্যে একটা অংশ আছে প্রো অভ্যুত্থান, আবার কিছু আছে ওই এস্টাবলিশমেন্ট পন্থী। এই সমস্ত টানাপোড়েন মিলে একটা বিচিত্র অবস্থা তৈরি হয়েছে, যে কারণে অনেক ক্ষেত্রে সরকারই দেখবেন যে তারা একটা কাজ করতে চায়, কিন্তু সেটা অনেক সময় পিছিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলি, যে লক্ষ্যে আন্দোলন করে সরকারকে একটা শক্তি, মানে 17 বছরের এত বড় একটা শক্তিশালী দলের সরকারকে আপনারা পতন করালেন, 5 আগস্টের পরে আজকে থেকে 10 মাস হয়ে যাচ্ছে, আমি যদি এখন মূল্যায়ন করতে পারি সেই লক্ষ্য আসলে কতটুকু পূরণ হবে? লক্ষ্য তো একেবারেই, মানে আপনি 15 বছরের একটা, যেমন ধরুন 72 সালের পরে, 72 থেকে 75 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল করলেন এবং প্রায় দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। 75-এর পরে যারা ক্ষমতায় এসছেন তারা কিন্তু 4-5 বছর সময় নিয়ে নানা ধরনের সংস্কার করতে চেয়েছেন, সেটাও সফল হয় নাই। আর এখন এই 15 বছরের এই জগদ্দল পাথর আপনার কাছে গেছে, আপনি যেভাবে অর্থনীতি ধ্বংস করা হয়েছে, রাজনীতি ধ্বংস করা হয়েছে, প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, সমস্ত কিছু ধ্বংস করে একটা দল স্রেফ ছিল, সেখান থেকে আপনি উঠে দাঁড়াবেন, এটার জন্য যে ন্যূনতম সময় দরকার, এটা তো রাজনৈতিক দলগুলো দিতে রাজি না। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আমি যেটা একটু আগে বললাম, যে সরকার অনেক ক্ষেত্রে আন্তরিক, অনেক কাজ করতে চায়, কিন্তু নানা কারণে তারা পেরে উঠছে না। ফলে আমরা বলবো না যে অর্জন শূন্য, কিন্তু যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল আরেকটু গতিটা একটু বেশি পাওয়া উচিত ছিল। আরেকটা জিনিস হচ্ছে আপনার গণ-অভ্যুত্থানের পরে কি কি করতে হয়, এই ব্যাপারে আমাদের সমাজের মধ্যে কোনো সচেতনতা ছিল না। গণ-অভ্যুত্থানের আগে যদি কেউ বলতো যে বাংলাদেশে গণ-অভ্যুত্থান লাগবে, তাহলে সবাই সন্দেহের চোখে দেখতো। যেমন আমরা যখন গণ-অভ্যুত্থানের কথা বলেছি আওয়ামী লীগ আমলে, যে আপনি সুষ্ঠু নির্বাচন চেয়ে আওয়ামী লীগকে কোনো করতে পারবেন না, আপনাকে আসলে গণ-অভ্যুত্থান চেতে হবে, এটা যখন আমরা বললাম, তখন রাজনৈতিক দলগুলো কিন্তু এটা ভালোভাবে দেখে নেই, বিশেষত বিএনপি সহ তাদের যে সিভিল সোসাইটি, তারা ভেবেছে একটা নির্বাচনের দাবিতে আন্দোলন করে তারা পেরে যাবে, কিন্তু সেটা পারে নাই। তো তখন যদি আপনার এই জিনিসটা হতো, তাহলে কিন্তু আজকে আপনার এই গণ-অভ্যুত্থান সম্পর্কে যদি আমাদের সমাজে সচেতনতাটা থাকতো, তাহলে আমরা বুঝতাম যে গণ-অভ্যুত্থানের পরে আসলে মূলত আপনাকে স্টেট রিকনস্ট্রাক্ট করতে হয়। গভর্নমেন্ট আসে পরে, সরকার আর রাষ্ট্র তো আলাদা ব্যাপার। সরকার হচ্ছে নির্বাচনের সাথে সম্পর্ক হচ্ছে সরকারের, যে আপনি বেছে নেবেন যে আগামী 5 বছর জন্য আপনি কাকে সরকারে বসাবেন।
আর রাষ্ট্র হচ্ছে তো এটা একটা পার্মানেন্ট জিনিস, সবসময় থাকে, এটার অনেকগুলো প্রতিষ্ঠান থাকে। এখন সবাই নির্বাচনকে গণতন্ত্র ধরে কথা বলছে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে গণতন্ত্র দরকার, প্রতিষ্ঠানগুলো যে একটা স্বাধীন ভিত্তি দরকার, নির্বাহী কর্তৃত্বের বাইরে আসা দরকার, এই রিস্ট্রাকচারিংগুলো কেউ করতে দিতে প্রস্তুত না। কিন্তু প্রস্তাবগুলো এসেছে, ঢাকা শহরে সহ সারা বাংলাদেশের তরুণরা এগুলো লিখেছে। আমি মনে করি যে এগুলো যে কোনো সময় মানে বাস্তবায়ন হবে। এখন আমরা যতটুকু পারি করায় নিতে হবে। তো যেটা বললেন তাহলে হ্যাঁ, সরকার চেষ্টা করছে, তারা করবে, কিন্তু যেই কাজটা করতে যে 15 বছর জগদ্দল পাথর সরাতে, সিস্টেমেটিক ওয়েতে আগাতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তার নিজে কাজ করার সক্ষমতা অর্জন করার সামর্থ্য দেওয়াতে, এটা করতে যে সময়টা দরকার, ধরেন ডিসেম্বর বা জুন যদি বলি, ধরেন 1 বছরের মধ্যে আদৌ কি আসলে এই সংস্কার করা সম্ভব? না, অনেকগুলো জিনিস হয়ে যাবে। যেমন জুলাই চার্টারের কথা এসেছে, জুলাই চার্টার হবে, এই জুলাইয়ের মধ্যেই জুলাই চার্টার হবে। সেখানে কিভাবে আপনি কি কি সংস্কার করবেন এবং কিভাবে করবেন সেটা খুব পরিষ্কারভাবে লেখা থাকবে। তবে যেটা আমি যেহেতু এই প্রক্রিয়ার সাথে ইনভলভড আছে আমাদের দলের পক্ষ থেকে, অনেকগুলো জিনিস আসলে বাদ পড়বে রাজনৈতিক দলগুলো বিরোধিতার কারণে। তারা অনেকগুলো জিনিস হতে দিতে চায় না। যেমন সিম্পল একটা জিনিস, প্রধানমন্ত্রী 2 বারের বেশি আপনি হতে পারবেন না। এটা খুব খুব একটা খুব ভালো চাওয়া, এবং এতে দোষের কিছু নাই, এতে খুব বড় কোনো ক্ষতি হবে না। আপনার দলে তো আরও অনেক লোক আছে। কিন্তু আপনি শুধু এইটাই আপনি মানবেন না যখন, তখন তো বোঝা যায় যে ব্যাপারটা কত ডিফিকাল্ট। 70 অনুচ্ছেদের ক্ষেত্রেও অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। কিছু কিছু জিনিস ঐক্যমত্য হচ্ছে, ফলে আমরা এগিয়ে যাব। জুলাই সনদ হবে। আপনারা যেটা বলেছিলেন যে শাসন ব্যবস্থার পরিবর্তনটা কিন্তু মূল, শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তনটাই এটা তো তারা এটা অনেকেই হতে দিতে চায় না। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই দাবিটা তো সমাজে চলে এসেছে, এবং ফ্যাসিবাদী এটা ব্যবস্থা যদি তারা না হতে দিতে চায়, তাহলে ঐক্যমত জুলাই চার্টার হবে কি করে? জুলাই চার্টার হয়ে যাবে, কিন্তু জুলাই চার্টারে কতগুলো জিনিস আপনি রাখতে পারবেন সেটাই হচ্ছে প্রধান বিবেচনার বিষয়। এবং সেখানে যদি ক্ষমতা কাঠামোর মৌলিক পরিবর্তনটা জায়গা করে নিতে না পারে, তাহলে এটার তো পরিণতি 3 জোটের রূপরেখার মতো হবে। আলটিমেটলি তো এটা আবার চেঞ্জ হয়ে যাবে। না, আপনি যদি ওইটা ঠিক না রাখেন, ওইটাতে পরিবর্তন না দেন, এই যে ছোটখাটো যেগুলো বললেন, রাইট, তখন তো ওইটা যদি কারো অত নিয়ন্ত্রণ করবে। অ্যাবসলিউটলি আমরা এইটাই বলছি যে আপনি বিভিন্ন ধরনের অধ্যাদেশ করছেন, এই অধ্যাদেশগুলো করছেন, পরবর্তী পার্লামেন্টে এই অধ্যাদেশগুলো আপনাকে আবার মানে বৈধতা নিয়ে আসতে হবে। কিন্তু যদি পাওয়ার স্ট্রাকচারটা আপনি না বদলান, তাহলে আসলে এই অধ্যাদেশ একটা আপনি টিকিয়ে রাখতে পারবেন না। এই কারণে আমরা বলছি যে নির্বাচনের আগে হতে হবে সংস্কার। নির্বাচনটা যখন আপনারা সবাই বলছেন ডিসেম্বর টু জুন, ওই সময় করেন, এটা পেছানোর কোনো দরকার নাই। কিন্তু এর আগেই সংস্কারটা এবার পরবর্তী নির্বাচিত সরকার হাতে দেওয়া যাবে না, আগেই করতে হবে। যেমন 90-এর ওই আন্দোলনের পরে 3 জোটের রূপরেখা হলো, সবাই রাজি হলো, সকল রাজনৈতিক দল, যারা পরবর্তীতে 91 সালে সরকারের হিসেবে ক্ষমতায় আসলো, তারা কিন্তু একটাও বাস্তবায়ন করেনি। শাহাবুদ্দিন সাহেবের সরকার 29টা টাস্ক ফোর্স করেছিল সংস্কারের উদ্দেশ্যে, একটাও বাস্তবায়ন হয়নি। ফলে নির্বাচিত সরকার এসে করবে, এটা আমরা ঐতিহাসিক অভিজ্ঞতার কারণে বিশ্বাস করি না, পদ্ধতিগতভাবে এটা ঠিক না। বরং এখন আপনি যে সংস্কারটা করবেন, এটাই হবে পরবর্তী নির্বাচিত সরকারের বৈধতা। সারোয়ার স্যার, আপনারা স্বীকার করেন বা না করেন, একটা পারসেপশন কিন্তু তৈরি হয়েছে, যেটা আপনি বললেন যে এই সরকারের কোনো রাজনৈতিক দল নেই। আসলে এই সরকার রাজনীতি করে অনেকগুলো মানুষ, অনেকগুলো পেশাজীবী এনজিও আমরা জানি, অনেক ভালো মানুষ, সিভিল সোসাইটির লোকজন আছে, তাদেরকে আমরা কখন রাজনীতি করতে দেখিনি। কিন্তু একটা জিনিস এখন বলা হচ্ছে, বা মানুষ কিন্তু বিশ্বাস করে, বা যে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ দিয়ে বা তাদের যে কোনো ধরনের মানে সহযোগিতায় জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে। বিশেষ করে বিএনপি নেতারা কিন্তু প্রকাশ্যেই বলছেন যে এই জন্য আপনারা সুবিধাও পাচ্ছেন। আপনি এটা কি বলবেন? না, এটা একেবারেই ভিত্তিহীন, এবং এটা এই সময়কে মিসরিড করা থেকে আসে, যারা অনুমানের উপর বলে। কারণ হচ্ছে কিংস পার্টির কথাটাই তো এসেছে। কিংস পার্টি বাংলাদেশে ইতিহাসে যদি আমরা দেখি, কিংস পার্টি হয়েছে যখন কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তারপর সেই ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য একটা দল বানায়, তাকে দিয়ে একটা নির্বাচন করে নিজের মতো করে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে ওই দলটার ক্ষমতায় আসে, তারা এসে ওই যে আগের পাওয়ার টেক ওভার সেটাকে বৈধতা দেয়। এই হচ্ছে কিংস পার্টির ইতিহাস। এখন কিন্তু পরিস্থিতিটা সেরকম না। এটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার এসেছে, এবং যে সরকারের মধ্যে আবার বিপরীতমুখী অনেক ধরনের প্রবণতা আছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে, এই সরকারে যারা আছে তাদের কারোর মধ্যে এই অ্যাম্বিশন নাই যে তারা পরবর্তীতে রাজনৈতিক দল করবে। তারা একটা কোনো মতে একটু সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যেতে চায়। তৃতীয় ব্যাপার হচ্ছে, আপনি যদি ফ্যাক্ট দেখেন, ন্যাশনাল এবং লোকাল লেভেলে সমস্ত জায়গায় প্রশাসন আসলে কন্ট্রোল করছে, বা প্রশাসন এক ধরনের চাপে আছে বড় বড় রাজনৈতিক দলের কাছে। যেমন আমি এটা বলতে পারি যে বিএনপি এক্ষেত্রে একচেটিয়া ডমিনেন্স বজায় রেখেছে, কিছু কিছু ক্ষেত্রে জামায়াতে ইসলাম। এনসিপি ধরা যাক একটা ডিসি অফিসে গেলে তারা শুকনো হাসি দিয়ে বরণ করে এবং চা খাইয়ে বিদায় করে দেয়, এর চেয়ে বেশি কিছু ঘটে না, ঠিক আছে? মানে টলারেট করে সর্বোচ্চ। আপনি ধরেন এই যে বলা হচ্ছে কিংস পার্টির বিরুদ্ধে কখনো এজেন্সি সরবরাহ করা নিউজ কোনো পত্রিকা করবে না, কিন্তু কিছুদিন আগে এটাই ঘটলো।
যে ওই মানব জমিনে একটা নিউজ করা হলো এবং পরবর্তীতে দেখা হলো সেখানে যেভাবে নাহিদ ইসলামকে জড়ানো হলো, পরবর্তীতে একজন ফ্যাক্ট চেকার দেখালেন যে এটা আসলে মানে এজেন্সির সরবরাহ করা একটা চোথা। পৃথিবীর কোনো কিংস পার্টির বিরুদ্ধে এইভাবে নিউজ হবে না। কিংস পার্টি আপনি দেখবেন সমস্বরে সকল মিডিয়া একসাথে কিংস পার্টি বন্দনা করতে থাকবে, কিন্তু আপনি দেখবেন যে প্রতিদিনই কিংস পার্টি, যেমন ধরুন গতকাল বলা হয়েছে আরেকটা নিউজের ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব এবং নাহিদ ইসলামের নাকি ডক্টর ইউনূসের সাথে সামনে বাকবিতণ্ডা হয়েছে। ইটস অ্যাবসলিউটলি ফলস। আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। আমি বলছি যে কিংস পার্টির এগেনস্টে কোনোভাবে মিডিয়া এইভাবে মিসফ্রেমিং করবে না। মানে সমস্ত জায়গায় এজেন্সি হচ্ছে কিংস পার্টিকে হেল্প করে, দলটাকে দাঁড়াতে দেয়, ঠিক আছে? এটা সেরকম হবে না, মানে হচ্ছে না আর কি সেরকম। এবং কোথাওই আসলে নাগরিক পার্টির যে খুব বড় ধরনের কোনো ইনফ্লুয়েন্স আছে ব্যাপারটা সেরকম না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় সমন্বয়ক ছিল, তাদের নামে দুই একটা জায়গায় কিছু মিসকন্ডাক্ট, কিছু দুর্নীতির খবরাখবর আসছে। তারা তো এনসিপি করে না, কিন্তু এমনই একটা ফরমেশন দাঁড়িয়ে গেছে যে তাদের দুর্নীতির বদনামও নিতে হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে, কিন্তু আমি বলছি যে সিস্টেমেটিক যে টেক ওভার সারা দেশে, এটা কিন্তু এনসিপি করতে পারে না। একটা কিংস পার্টি মানেই হচ্ছে সে সারা দেশ সিস্টেমেটিক টেক ওভার করবে। আপনি শুধু একটা জিনিস লাস্ট একটা বলি এই পর্যায়ে, একটা জিনিস শুধু জরিপ করেন, আপনাদের পক্ষে সম্ভব, আপনারা যেহেতু সারা দেশে আপনাদের সেই নেটওয়ার্কটা আছে, সারা দেশে গরুর হাট দিয়ে আপনি এখনকার ক্ষমতা বিন্যাসটা বুঝতে পারবেন। একটা গরুর হাট যে কন্ট্রোল করে সে কিন্তু একটা লোকালিটি কন্ট্রোল করে। আমি নরসিংদী যাই তো আমি দেখি যে ওখানে একটা সবচেয়ে বড় হাটটা যার দখলে, তার ইনফ্লুয়েন্সার, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি, সারা দেশে যতগুলো গরুর হাট আছে, কোন রাজনৈতিক দল কতটা আছে, কোন রাজনৈতিক দলের লোক কতটা পাচ্ছে, ঠিক আছে? এখন আপনি বলবেন যে এটা তো ইজারা দিয়ে তারা নিচ্ছে না, একদম বৈধ উপায়, কিন্তু না, সেভাবে ঘটে না। আপনি জানেন যে কিভাবে প্রেশারাইজ করে, বল প্রয়োগ করে কিভাবে এগুলো নেওয়া হয়। না, এটা আমরা প্রকাশ্যের সত্য যে গণমাধ্যমে এসেছে যে বিএনপির পরিচয় ঢাকার নেতারা সকল নিয়েছে, গরুর আবার হাট। এনসিপিরও দুই এক জায়গায় এনসিপির নেতার ভাইও নিয়েছে, দুই NCP একটা নেতারও জায়গায় এরকম নিয়েছে। মানে ব্যতিক্রম। আমি সেইটাই বললাম যে যদি আমরা একটা পরিসংখ্যান করতে পারি সারা সেই জায়গায় দেশে, আপনারা অনেকটা কম, কিন্তু আপনাদের কম ব্যাপারে মানে একটা এটা তুলনার তুলনা করে। আবার আপনাদের ব্যাপারে আছে যে আপনাদের কোনো কোনো নেতা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ট্রান্সফার করে দিয়েছে, সচিবকে ট্রান্সফার করেছে, বিভিন্ন সচিবদের বা তারা সেখানে তারা আহ, বিভিন্ন সময় লেটার দেয়। তো সেটা হয়তো থাকবে বা থাকে। সেটার চাইতে বড় কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সারা দেশের যে টেক ওভার, পাওয়ার টেক ওভার করা, এই যে ধরেন যে 5 আগস্ট পূর্ববর্তী যারা ছিল ক্ষমতায়, ডিসি, এসপি, ইউনো, লোকাল প্রশাসন যারা কন্ট্রোল করতো, এদেরকে তো লাগাতার ট্রান্সফারটা যখন করা হচ্ছে, যে সরকার করছে, সেই সরকারে আজকে যে এনসিপির প্রধান নাহিদ ইসলামও তিনি ছিলেন, এবং ছাত্র প্রতিনিধি আরও দুজন আছেন, মাননীয় উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা, এবং তাহলে তো সেই দায় তাদের উপরেও পড়ে, তারাও তো এই সরকারের অংশ। মানে কনসেপচুয়ালি পড়ে, যেহেতু তারা সরকারের অংশ ছিলেন, কিন্তু টেকনিক্যালি পড়ে না। কারণ একটা উদাহরণ দিই, এই যে আইসিটি যে আইনটা, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সে আইনের যখন খসড়াটা উপদেষ্টা পরিষদে উঠেছিল, তখন সেখানে দল হিসেবে শাস্তি দেওয়ার বিধান ছিল। তখন এটা কিন্তু আমাদের, আপনি যাদেরকে বলছেন যে ছাত্র বা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা এই সরকারে আছে, যে 3 জনের কথা ইঙ্গিত করছেন, তারা কিন্তু বলেছেন যে এটা থাকতে হবে। কিন্তু উপদেষ্টা পরিষদে বাকি সবাই বলেছেন না, দল, এগুলো আরো সামনে আরো বেরোবে যে কারা কারা বিরোধিতা করেছেন, এখন আমি নাম বলবো না। তারা বলেছেন যে না, দল হিসেবে শাস্তির বিধান রাখা দরকার নেই, ঠিক আছে? পরবর্তীতে এই যে দেখেন কিছুদিন আগে আপনি আন্দোলন করে আবার সেটা ঢোকালেন। তার মানে হচ্ছে তারা কনসেপচুয়ালি বলতে গেলে একই সরকারের অংশ যেহেতু ছিল, তাহলে তো সরকার একটা কাজের দায় আপনাকে নিতে হবে। কিন্তু আমি যেটা বললাম যে এই সরকার কিন্তু আসলে বিচিত্র গড়নের সরকার। এখানে অনেক ধরনের এস্টাবলিশমেন্টের পক্ষের, অভ্যুত্থানের পক্ষের, সামরিক বাহিনীর পক্ষের, বেসামরিক আমলাতন্ত্রের পক্ষের, এরকম নানা ফ্রন্টের লোক এখানে আছে, এবং তাদের উদ্দেশ্য প্রবণতাওগুলো কিন্তু পরস্পর বিরোধী। রাইট। হ্যাঁ, সেইটা আমলে নিতে আপনারা হবে। যেটা বলেছেন, এবং নাহিদ ইসলাম একটা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, যখন বিএনপি দাবি তুললো দুই ছাত্র উপদেষ্টা এবং খলিলুর রহমানের পদত্যাগ দাবি, সুস্পষ্ট দাবি করলো, আপনারাও একটা পাল্টা দাবি তুললেন, আপনারাও 3 জন উপদেষ্টার দাবি তুললেন। এবং সেখানে আমি একটু নিজেও জানতে চাই যে তাদের মধ্যে আইন উপদেষ্টার নাম এসেছিল আপনাদের পক্ষে, যে কিন্তু আমরা তো দেখেছিলাম যে আইন উপদেষ্টাকে নিয়ে যখন বিদেশ থেকে অনেক আহ, আহ, ইউটিউবে অনেকে আইন উপদেষ্টাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করছে, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি আইন উপদেষ্টার পক্ষে অবস্থান নিয়ে স্ট্যাটাস দিয়েছে, আক্তার হোসেন দিয়েছে। কিন্তু হঠাৎ আপনারা আইন উপদেষ্টাকে কেন তার পদত্যাগ দাবি করলেন? আর এটা কি শুধু এটাই কারণ ছিল যে মানবতা বিরোধী অপরাধে দলের শাস্তি পাবে না, এইটা ওনার আইন মন্ত্রণালয়ের যেহেতু দায়িত্ব ছিল, না, এই কারণেই? না, ব্যাপারটা কি, ধরেন যাদেরকে বলা হচ্ছে যে এনসিপির প্রতিনিধি, এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা তো এনসিপির কেউ না। এখন এটা কি আমার অপরাধ নাকি যে আমি তাদেরকে চিনি?
তো তাদেরকে চিনলেই তারা এনসিপির যারা করে তাদের বেশিরভাগের সাথে তাদের ব্যক্তিগত পরিচয় আছে, এই কারণে আপনি থাকতেই তাদেরকে পারে। এনসিপি থাকবেই, এই কারণে আপনি তাদেরকে এনসিপির প্রতিনিধি বলতে পারেন না। তো এইটা দাবি করে যখন তাদের পদত্যাগ দাবি করা হলো, তখন আমাদের দিক থেকে আমরা পাল্টা প্রশ্ন করেছি যে এটা হলো একটা, আপনি বলতে পারেন যে আমি ফ্র্যাঙ্কলি বলি যে এটা টিট ফর ট্যাটের মতো, যে সরকার যখন গঠন হচ্ছে তখন তো সকল বড় বড় রাজনৈতিক দল স্টেক হোল্ডাররাই নাম দিয়েছে, ঠিক আছে? তো আসিফ নজরুল সাহেবের নাম তো বিএনপির পক্ষ থেকে এসেছে, যখন বিএনপিকে বলা হয়েছে আপনারা কিছু নাম দেন, তখন তারা যে কয়জন নাম দিয়েছেন তার মধ্যে আসিফ নজরুল আছে। আবার আসিফ নজরুল অন্য দিক থেকেও নাম এসছে, বা ছাত্ররা এটা বিরোধিতা করে নাই বিকজ তাদের শিক্ষক। তাহলে এখন ওইখান থেকে প্রশ্নটা আসে যে কিন্তু আসিফ নজরুল তো আবার এই আন্দোলনে খুব সাহসীভাবে আপনাদের সাথে দাঁড়িয়েছে। অবশ্যই ছিলেন উনি বিগত ফ্যাসিবাদের পুরো সময়টাতেই তাই উনি অনেক সরব ছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা বললাম যে যদি এটা হয় এরকম যে এরা ছাত্রদের প্রতিনিধি, এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাহলে বিএনপি যাদের নাম দিয়েছে তারা কি বিএনপির প্রতিনিধি? তাহলে কি বিএনপির পদত্যাগ, তাহলে বিএনপির তাদেরকে পদত্যাগ করতে হবে। যদি এটাই হয় যে এই সরকারের, বিএনপি যে প্রশ্নটা করছিল যে সরকারের নিরপেক্ষতার সমস্যা আছে কারণ এখানে এনসিপির প্রতিনিধি আছে, তো পাল্টা তো বলবে তাহলে এখানে বিএনপির প্রতিনিধিও আছে কারণ বিএনপি নাম দিয়েছে। উল্টো আপনি দেখবেন যে অ্যাটর্নি জেনারেল তিনি তো সরাসরি বিএনপির পদধারী ছিলেন। আসিফ মাহমুদ তো বা মাহফুজ তো আপনার কোনো পদধারী কেউ ছিলেন না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে, এই কারণে আমাদের দাবিটা ছিল যে আপনি এই সরকারের সমালোচনা করেন কিন্তু একটা ভুল দাবি নিয়ে আপনি এসছেন, এই যে অবৈধ নির্বাচনের একটা যেটাকে আপনি নিজেই বলেছিলেন যে অবৈধ নির্বাচন, এখন আপনি এটার আবার মেয়রশিপ চাচ্ছেন, সেটার জন্য এই জিনিসটা করা দরকার ছিল না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেহেতু মেয়রটা স্থানীয় সরকারের সাথে সম্পর্কিত, যদিও আসলে এর সাথে সম্পর্ক এখন আদালত বললো যে নির্বাচন কমিশনের ব্যাপার, তবুও আমি ধরে নিলাম যে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের অধীনে যেহেতু আসিফ মাহমুদকে আপনি লক্ষ্য করেছেন। কিন্তু হোয়াই মাহফুজ? এই পুরো ঘটনায় তো মাহফুজের কোনো সম্পৃক্ততা নাই, তার মিনিস্ট্রি কমপ্লিটলি আলাদা। তার মানে বোঝা যায় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। সে কারণে আমাদেরকেও পাল্টা দাবি করতে হচ্ছে যে ঠিক আছে, যদি এটাই হয় আপনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তাহলে থাকবে না। যদি এনসিপির প্রতিনিধি, যে যুক্তিতে এরা এনসিপির প্রতিনিধি, সেই যুক্তিতে আসিফ নজরুল সাহেব এবং সালাউদ্দিন সাহেব তারা হচ্ছে বিএনপির প্রতিনিধি, কারণ বিএনপি তাদের নাম দিয়েছে। দ্যাট ওয়াজ আওয়ার পয়েন্ট। খলিলুর রহমানের নামটা যখন এলো, আপনারা কি এটা মনে করেছেন এইটারও কি আপনারা ডিফেন্স করলেন? না, খলিলুর রহমানের বিরুদ্ধে তো আমাদের কোনো অভিযোগ নাই। খলিলুর রহমান সাহেবকে নিয়ে বিএনপির অভিযোগ ছিল। বিএনপির অভিযোগ আছে এবং তারা এগুলোকে এমনভাবে গুলিয়ে ফেলেছে একসাথে যেটা আসলে জাস্টিফাইড হয় না। এবং বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের এই ধরনের দাবি তোলার আগে আরও বেশি যাচাই বাছাই, আরও বেশি কম্পোজড হওয়া উচিত দাবিটা। তো সে কারণে যেমন খলিলুর রহমান সাহেব, তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে মিয়ানমারের সংকটটা, যেটা বাংলাদেশ, আপনি একটা জিনিস স্বীকার করতেই হবে, বাংলাদেশ কখনো এই দক্ষিণ এশিয়ায় কখনোই প্লেয়ার বলতে যেটা বোঝায় অ্যাক্টর হয়ে উঠতে পারে নাই। এখন বাংলাদেশ অ্যাক্ট করছে। বাংলাদেশ চাচ্ছে যে ও আরও পুশিং করার আগে আমি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই, নিরাপত্তার সাথে ফেরত পাঠাতে চাই। সেইটা নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট চলছে। আপনার এটা নিয়ে পজিশন থাকতে পারে যে আপনি সরকারকে বলতে পারেন যে আপনার প্ল্যান আমাদেরকে বলেন, আপনি কি করতে চাচ্ছেন মিয়ানমারে, আমাদেরকে সেটা বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সেটা না বলে ধরেন যেভাবে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে দেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলা হয়েছে, এগুলো আমার কাছে মনে হয়েছে যে একই ধরনের কথা যখন ইন্ডিয়ান মিডিয়ার দিক থেকে দেখেছি, এবং খলিলুর রহমানের নামে কি প্রোপাগান্ডা চালানো হয়নি ইন্ডিয়ান মিডিয়ায় যে এই লোক বিদেশি নাগরিক, বিদেশ থেকে এসেছে, আমেরিকান এজেন্ট, ওয়ারেস তিনি কিন্তু একমাত্র বাংলাদেশি নাগরিক, অন্য কোনো দেশের নাগরিক না। তো ইন্ডিয়া যখন আমরা দেখতে পেলাম যে ইন্ডিয়া যখন খলিল সাহেবের কাজগুলোকে পছন্দ করছে না, তখন তো বুঝতে হয় যে খলিল সাহেব রাইট ট্র্যাকে আছে, তার মানে ইন্ডিয়ার ইন্টারেস্টের বাইরে যাচ্ছেন উনি। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপির দাবিটা আরও কম্পোজড হতে পারতো, সেটা হয় নাই। তো আমাদের ওনাকে নিয়ে কোনো অভিযোগ নাই, কিন্তু আমরাও একই কথা বলেছি যে আপনি করিডর, যদিও এটা করিডর না, বারবার পরিষ্কার করা হয়েছে দিস ইজ নট করিডর, এবং এটা যদি এখানে হতে হয় তাহলে জাতিসংঘ, বার্মার দুইটা পক্ষ, মানে আমরা সেটা জানি, কিন্তু এখানে একটা কথা, পররাষ্ট্র উপদেষ্টা, আমরা আসলে কারটা বিশ্বাস করবো আপনি বলেন তো? উনি রাইট না, ওইখান থেকেই কনফিউশনটা শুরু হয়েছে। ওটা প্রথমে উনি শুরু করেছিলেন, উনি বলেছেন নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা উনি আর্লি বলে ফেলেছিলেন অনেক, আমার কাছে আর্লি বলেছেন। এবং পরবর্তীতে সরকার কিন্তু বারবার ক্লিয়ার করেছে যে এরকম কিছু হতে যাচ্ছে না, কারণ হলো এটা আরাকান আর্মি, বার্মার জান্তা সরকার, জাতিসংঘ, বাংলাদেশ, এই পক্ষগুলো সবাই মিলে যখন একটা উইন উইন জায়গায় যেতে পারবে, একমত হতে পারবে, তাহলেই কেবল এটা সম্ভব। আদারওয়াইজ এটা সম্ভব না। আরেকটা জিনিস প্রয়োজন ছিল যে যদি সরকারের কাছে এরকম কোনো প্রস্তাবনা এসেও থাকে তাহলে সকল রাজনৈতিক দলগুলোর সাথে এটা আলোচনা করা উচিত ছিল। সেটাও তো বিএনপি বলেছে যে আমরা এইটাই সরকারের দিক থেকে এই ব্রিফিং এর অভাব ছিল। আমরা বলেছি যে আপনি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে মানে করেন, ব্রিফ করেন। তো সরকারের দিক থেকে কিন্তু বলা হয়েছে যে এটা ওই স্টেজে এখনো যাই নাই যেটা আমরা আলোচনা করার মতো, এটা মানে প্রি ম্যাচিওর অবস্থায় আছে। সুতরাং একটা ডেভেলপমেন্ট একটা পর্যায়ে গেলে তখন অবশ্যই আমরা সবাইকে জানাবো। তো সেই সুযোগটা তো সরকারকে দেওয়া হয় নাই। এনিওয়ে, তো এই সমস্ত দিকে আমার কাছে মনে হয়েছে যে
বিএনপির এই দাবিগুলো সঠিক না, আচ্ছা। এবং আমাদের দিক থেকেও তার এবার প্রতি আমাদের কোনো আপনাকে অভিযোগ বলি নেই। যে নাহিদ ইসলাম যেদিন প্রেস কনফারেন্স করে বললেন যে আমাদের যে দুজন ছাত্র প্রতিনিধি যাদের পদত্যাগ দাবি করা হচ্ছে যে এনসিপির সাথে তারা যুক্ত, এনসিপির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। হুম পক্ষান্তর আমরা 2-1 দিন আগে একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হলো যে মধ্যরাতে মাস্ক পরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি, তানজিম যারা, তারা একসাথে যেতেই পারে কারণ আন্দোলনে একসাথে ছিল। তা আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক এই সময়ে যখন এরকম ভাবে ধর মধ্যরাত যায়, তখন কেউ যখন এটা ভিডিওটা ছড়িয়ে দেয়, তখন কিন্তু মানুষ মনেই করে একটা পারসেপশন তৈরি হয়ে যায়। তো স্যার আপনি কি বলবেন? না দেখেন, এটা তো একটা রেস্টুরেন্ট, ওপেন প্লেস, অনেক মানুষ আসতে যাচ্ছে, ফলে এখানে কোনো গোপন কিছু হচ্ছিল না, খুব বোঝাই যায়। আর ওইটার ব্যাপারে আমি যতটুকু খোঁজ নিয়েছি, এটা একটা কোইন্সিডেন্স ঘটেছে। তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি সহ আমাদের সেদিন একটা কর্মশালা ছিল আচ্ছা এই গুলশান 1-এ। আচ্ছা। আমরা গুলশান 1-এ ওখান থেকে শেষ করে গ্লোরিয়া জিন্সে ঢুকি, এবং সেখানে গিয়ে দেখা যায় যে মানে আসিফ এবং তার পিএস, বর্তমান পিএস বসে আছেন। ফলে এটা একটা কোইন্সিডেন্স ওখানে ঘটেছে, এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ বসে সময় কাটিয়েছি। বরং আমি বলবো যে এই যে ভিডিওটা করে এভাবে ছাড়া হয়েছে, এটা আমাদের প্রাইভেসি ব্রিচ করা হয়েছে, কারণ ওইখানে তো সবাই দেখতে পাচ্ছিল। মানে এখানে কিন্তু এমন না যে কেউ আসিফকে চিনতে পারছিল না, ইভেন আমাকেও কেউ চিনেছে, তাসনিম জারাকে তো চিনেইছে। তো কিন্তু আপনি যখন এটা এইভাবে সোশ্যাল মিডিয়া এইভাবে আনা হলো এবং এমনভাবে হাজির করা হলো যে এখানে একটা খুব একটা বড় ষড়যন্ত্র চলছে, হ্যাঁ, কিংবা এরা, আপনি দেখেন আমাদের দিক থেকে বলা হয়েছে যে আসিফ বা মাহফুজ আমাদের দলের কেউ না, তাদের সাথে আমাদের কোনো দলীয় সম্পর্ক নাই। কিন্তু নাহিদ আর আসিফ যে এক ছাত্র, এক বন্ধু, তারা যে ব্যাচমেট, একসাথে যে তারা রাজনীতি করেছেন, এটা তো মানে ছাত্র রাজনীতি করেছেন, এটা তো সবাই জানে। তার মানে এই কথাটা মানে হচ্ছে যে ব্যক্তিগত সম্পর্কের জায়গায় আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক তাদের সাথে নাই। তারা যদি রাজনীতি করতে চায়, তাদেরকে মানে ওই সরকারের পথ ছেড়ে দিয়ে আসতে হবে। এবং আসিফ বলেছেন যে আমি যে এনসিপি করবো এরকম তো কোনো নিশ্চয়তা নেই। আমি ভাববো যে আমি কি কোন রাজনৈতিক দল করব কিনা বা কোন দল করবো সেটা পরের প্রশ্ন। কিন্তু এই যে ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক সম্পর্ক, এখন ধরেন আপনি ওয়াহিউদ্দিন মাহমুদের সাথে, এই যে ওয়াহিউদ্দিন সাহেব যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, তার সাথে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা তো বন্ধু একেবারে, তাই না? তাহলে এখন কি আপনি এই যে ব্যক্তিগত সম্পর্ক, তারা কি এক জায়গায় কোথাও বসে কফি খেতে পারবেন না, তারা কি গল্প করতে পারবেন না? ওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বলবেন যে তারা কোনো গোপন ষড়যন্ত্র করছে? এটা তো বলা যাবে না। এরকম আর কি ব্যাপার। সময়টা আপনি বলেন এমনি করতে পারে, কিন্তু যেই সময় আলোচনাটা খুব বেশি জোরালো, ঠিক সেই সময় আমি ধরেই দিলাম আপনি যেটা বলছেন কোইন্সিডেন্ট হতেই পারে, একটা জায়গায় গিয়ে আমাদের দেখা হতে পারে, কিন্তু তখন মানুষ মনে হতে পারে যে কি ব্যাপার, মানে এই মুহূর্তে তো তাদেরকে নিয়ে আলোচনা চলছে, এই কারণে এটা হলো ওই যে কিভাবে ফ্রেমিংটা করা হচ্ছে তার উপর নির্ভর করে আর কি অনেক ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা কথা বলি যে আপনি কি একটা সময় আপনি নিজে মনে করেন যে এই আন্দোলনের, জুলাই আগস্টের আন্দোলনের আগে এবং পরে আপামর মানে বেশিরভাগ মানুষের আপনাদের প্রতি যে মানে ভালোবাসা, আপনাদের প্রতি যে শ্রদ্ধা, আপনাদেরকে যে হীরক মর্যাদা দিয়েছিল, আজ 10 মাস পরে এসে এটার ব্যারোমিটার কোথায় আছে? না, অনেকগুলো বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা সত্য। কিন্তু আমি যখন বিভিন্ন এলাকায় যাই এবং আমার এই সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের সফর হলো, সেখানে আমরা কিন্তু একই রকম মানুষের একই রকম ইমোশন, একই রকম মানে আবেগ দেখেছি আমাদের প্রতি। ঢাকার মিডিয়া, বুদ্ধিভিত্তিক সার্কেল, সিভিল সোসাইটি, পলিটিক্যাল সার্কেল, এখানে কিছু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেটা আসলে কুকড আপ বাই সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়ার প্রতিদিনকার তর্ক, এটা আমাদের বাস্তব জীবনের যে সম্পর্ক সেখানে প্রভাব ফেলে। কিন্তু এনসিপির কিছু বিতর্ক তৈরি হয়েছে এনসিপিকে নিয়ে, এটা নতুন একটা দল, এবং কিছু বিতর্ক আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা যেটা অংশ না। কিন্তু আমরা যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু মানুষের একটাই চাওয়া যে আপনারা দল হিসেবে আমাদের কাছে আসেন, আমরা এটা চাই। আমরা শুনেছি যে এরকম একটা দল হয়েছে, কিন্তু আপনারা আমাদের কাছে আসেন নাই, আপনারা আমাদের কাছে আসেন, মানে ইউ কাম টু আস। এইটাই হচ্ছে মানুষের দাবি। ফলে এটা কিন্তু দুই রকম রিয়েলিটি, মানে এই মানে শহুরে যে নাগরিক সার্কেল আর গ্রামের মানুষ, দুইভাবে দেখে। মানুষ একটা প্রচন্ড আকাঙ্ক্ষা নিয়ে আছে যে একটা নতুন রাজনৈতিক দল আসবে এবং যে একটা রাজনৈতিক শূন্যস্থান তৈরি হয়েছে সেটাকে পূরণ করবে। তো স্যার, কেউ বলে থাকেন এখনকার বাস্তবতায় যে এই ছাত্র নেতারা, তরুণরা যদি রাজনৈতিক দল না করতো, যদি বিপ্লবী থেকে যেত, তাহলে তা হীরক মর্যাদাটা সবসময় তাদের জন্য অক্ষুণ্ণ থাকতো। কারণ তখন তারা সব দলের ছিল, যেই রাজনৈতিক দল করে ফেললো তখন তাদের মধ্যে একটা বিভক্তি আসলো, তার একটা নিজস্ব আদর্শের চিন্তায় চলে আসলো। এটাকে আপনি মনে করেন কিনা? আমি এটার সাথে একমত না। কেন আমি বলি, কারণ হচ্ছে যে আসলে রাজনৈতিক দল না করে কোনো উপায় ছিল না। কারণ আপনি রাজনৈতিক দল ছাড়া এই ফোর্সটাকে সুসংগঠিত রাখতে পারতেন না, এবং তারা খুব দ্রুতই
মানে তাদেরকে অপসৃত করা হতো। এখন রাজনৈতিক দল আপনি হওয়াতে যেটুকু গুরুত্ব পাওয়া যাচ্ছে, এটা আসলে তখন তারা ছাত্র নেতা হিসেবে থাকলে এটা সবসময় আপনি পেতেন না। আরো একটা ব্যাপার হচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশের গণ-অভ্যুত্থানগুলোর ইতিহাস পড়লে দেখা যায়, গণ-অভ্যুত্থান করেছে মূলত ছাত্ররা, তার সাথে সমস্ত জনগণ যোগ অবশ্যই। দিয়েছে। কিন্তু এই ছাত্রদের যে দাবিগুলো ছিল, যে কারণে তারা আত্মত্যাগ করেছে, পরবর্তীতে তারা ভেবেছে যে রাজনৈতিক দলগুলো সেটা পূরণ করবে। কিন্তু তারা করে নাই। এবং এই কারণে ওই দুটো ঘটনা ঘটতো তখন। একটা হচ্ছে যে ওই ছাত্ররা হয় কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, অথবা তারা সাধারণ ছাত্র যারা ছিল তারা কখনো নতুন করে রাজনৈতিক দল করার কথা ভাবে নাই। কিন্তু এবারকার যারা ছাত্রনেতা তাদের একটা ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এই গণ-অভ্যুত্থানের পরে যে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে একটা দল করতে হবে। তো সেটাকে আমি সমর্থন করি। কিন্তু তাদেরকে আরো ভাবতে হবে যে কিভাবে আরো সবার আকাঙ্ক্ষাগুলোকে তারা জায়গা দিতে পারে, এবং রাজনৈতিক দল হলে প্রতিযোগিতা থাকবে। কিন্তু তারা যেন সবার, আবার ওই যে আপনি যেটা বলছেন, তাদেরকে এখন ডুয়াল রোল প্লে করতে হবে। একটা হলো পলিটিক্যাল পার্টি হিসেবে, আবার অন্যদিকে মানুষের যে তাদের প্রতি বিপ্লবী ফোর্স হিসেবে যে আকাঙ্ক্ষা, এটাও তাদেরকে ভাবতে হবে। ফলে তাদের জন্য কাজটা কঠিন, কিন্তু এটাই তাদেরকে করতে হবে। তো স্যার, আপনাকে আমি বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে দেখি, খুব জোরালো ভাষায় কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন। আমাকে একটা জিনিস বলেন তো, আপনাকে নিয়ে এখন পর্যন্ত কোথাও একটা তদবির করার কথা আমরা শুনলাম না, সামান্তাকে নিয়ে শুনলাম না, আক্তার হোসেনকে নিয়ে শুনলাম না, এমনকি নাহিদ ইসলামী যে এনসিপি করে এসেছেন তাকে নিয়ে কোনো অকাট্য প্রমাণ সহ কিছু শুনলাম না। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে আপনাদেরই সহযাত্রী, আপনাদেরই সতীর্থ, বেশ আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ এবং সার্জিস আলমকে নিয়ে এত কথা, এবং কিছু কিছু তো বাস্তবতা এসেছেও, মানে এটা কি আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করে কিনা? মানে এটা তো আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় ফেলেছে, এটা সত্য। কিন্তু তাদের বিরুদ্ধে যে এগুলো প্রচার করা হয়েছে, এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য না। যেমন সার্জিসের ব্যাপারে যেগুলো বলা হয়, উল্টো আমি এরকম শুনেছি যে সার্জিসের কাছে যখন তদবির নিয়ে গেছে, তখন সে তদবিরটাকে টার্ন ডাউন করে দেওয়ার কারণে পরবর্তী দিকে তার ব্যাপারে সমালোচনা শুরু হয়েছে। এরকম করেছে। তাদের সার্জিসকে নিয়ে দেখেন তর্কটা কখন, মানে বিতর্কটা কখন শুরু হলো, যখন ওই যে ওই গাড়ির শোডাউনটা। পরবর্তীতে তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন। মাঝে মাঝে তার বিভিন্ন ফেসবুক পোস্ট আলোচনার জন্ম দেয়। হ্যাঁ, মানে একটু এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। হাসনাত আবদুল্লাহকে নিয়েও এই ধরনের নানা ধরনের মানে বিতর্ক আছে। কিন্তু আমি দেখেছি যে এখনো পর্যন্ত তাদের পলিটিক্যাল যে চাওয়াটা, ইনটেনশন, এটা এখনো পরিষ্কার মনে হয় আমার কাছে। হান্নান মাসুদও কিছু কিছু ক্ষেত্রে, যেমন সর্বশেষ ওই কিছু ছাত্রকে ছাড়িয়ে, ছাত্র না মানে কিছু মব তৈরি করতে চাচ্ছিল, এরকম কয়েকজনকে ছাড়িয়ে আনতে গিয়ে একটা বিতর্ক সৃষ্টি করেছে। পরবর্তীতে কিন্তু হান্নান সেটার জন্য বুঝতে পেরেছে যে ভুল হয়েছে। ফলে আমি মনে করি যে তাদের এই ছাত্র নেতারা বাংলাদেশকে উদ্ধার করেছে, মানে একটা বিপদের হাত থেকে। সাময়িকভাবে যদি তাদের কোনো ভুল ত্রুটি থাকেও, তাদের এখনো রাজনৈতিক আকাঙ্ক্ষাটা পরিষ্কার লাগে আমার কাছে, মানে তাদের দিলটা সাফ মনে হয়। এটা তারা খুব দ্রুতই, মানে আরো ম্যাচিউরড হবে, এবং দ্রুতই এইগুলো থেকে সরে এসে, মানে যেগুলো যেগুলো বিতর্ক তৈরি করে, এই ধরনের কাজ তারা করছে না আমি এরকম বলবো না, কিন্তু যেগুলো তাদের তাদের আশপাশে যারা আছে, তারা যখন মাঝে মাঝে এই ধরনের বিতর্ক সৃষ্টি করে, তখন এটার ইম্প্যাক্ট তাদের উপর পড়ে। এটা তারা আরো ভেবে আরো কিভাবে সলিড ওয়েতে চলা যায়, সেটা তারা খুব দ্রুতই বের করবে আমার কাছে এরকম মনে হয়। যে কথা বলছেন ট্রু, যে তারা যে, আর এমনি তো আমাদের এই সমাজে যে কাজ করবে বেশি, যে বেশি দৌড়াবে তাকে নিয়ে কথা হবে, সে চোখে বেশি পড়বে, তো কোনো সন্দেহ নেই। হয়তো কিছু কিছু ঘটনা, গাড়িটাই হচ্ছে আসলে প্রথম মানুষের বড় দৃষ্টি ধরনের বিতর্ক। কেড়েছে, যে তাহলে অনেকে বলছে তাহলে বদলালো কোথায়। হ্যাঁ, তাহলে সেই আমি গাড়ির শোরুম করছি, তোরণ করছি, ব্যানার করছি, কেউ বলছে যে আমাকে 1000 লোক গাড়ি দেওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, তো এগুলো আসলে এক ধরনের বিতর্ক তৈরি করে মানুষকে, এবং অপোনেন্ট যারা থাকে তারা কথা লুফে বলার নেয়। সুযোগ পায়। ঠিক একইভাবে যদি বলি যে আপনাদের মধ্যে যে গণঅভ্যুত্থানের যে শক্তি, গণঅভ্যুত্থানের যে আপনাদের স্বৈরাচার বিরোধী যে শক্তিগুলো ছিল, ঠিক 5 আগস্টের পরে, এবং উমামা ফাতেমা আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সতীর্থ, তিনি লিখেছেন যে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে এই বিভক্তি, এবং এই বিভক্তির এখন চূড়ান্ত একটা পর্যায়ে। এমনকি ইনকিলাব মঞ্চের শরীফুল হাদি সেও বলেছে যে এইটার বড় কারণ হচ্ছে এনসিপি নেতারা, তারা জুলাই আন্দোলনের ক্রেডিটকে কুক্ষিগত করেছে, এবং তোমরা হঠাৎ করে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেল, কিভাবে হইলা এটা জাতি জানতে চায়। সে তার মতো করে ভাষণে বলেছে। সে বিএনপিকেও বলেছে যে আপনারা, আপনাদের মতো দলকে আমরা কোনোদিনও পার্শ্ববর্তী দেশ ভারতের নাম তুলে বলছে যে তাদের প্রেসক্রিপশন চলতে দেব না, এটা বলেছে খুব সরকার। এই যে বিভক্তি, সে বারবার বলছে যে আমি ওই দলে যাই নাই, কারণ আমাকেও ডাকা হয়েছে, কিন্তু আমি বিভক্তি, কারণ এটা বিভক্তি হয়েছে। এই বিভক্তিটা যে তৈরি হলো, এবং এই জন্য এনসিপি নেতৃবৃন্দ এবং আপনাদের ফেসবুক পোস্টকে সে দায়ী করেছে, এবং বলেছে যে আমি বলেছিলাম এই ফেসবুককে ডক্টর ইউনূসের কাছে জমা রাখিয়ে দিতে, তাদের প্রতিদিন রাতে কেন একটা করে পোস্ট দিতে হবে। কি বলবেন আপনি? না, কিছু কিছু ফেসবুক পোস্ট তো বিতর্ক তো সৃষ্টি করেছে, অস্বীকার করা যাবে না। কিন্তু বিভক্তির দায় পুরোটা এনসিপির উপর চাপিয়ে দিলে এটা এটা মানে আমি বলবো যে ইনসাফ করা হবে না।
কারণ হচ্ছে যে অনেকেরই অনেক অ্যাম্বিশনের কারণে এগুলো ঘটেছে, মানে অনেক পক্ষে ছাত্রদের মধ্যে, এবং যারা অন্যায্য ক্রেডিট নিতে চেয়েছে অনেকে। দেখেন এই গণ অভ্যুত্থানের ফেস কিন্তু ওই নাহিদ, আসিফ, মাহফুজ তো সেভাবে মানে সামনে ছিল না, কিন্তু পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই মাহিন, রিফাত, রশিদ, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস, হাসনাত এরাই। এবং মানে তাদেরকে নানাজন নানাভাবে সহযোগিতা করেছে। আপনি একটা গাড়ি দিয়ে সহযোগিতা করেছেন, আপনি একদিন রাতে আশ্রয় দিয়েছেন, টাকা দিয়েছেন ইত্যাদি। গণঅভ্যুত্থানের পরে আপনি যদি দাবি করেন যে আসলে হাসনাত একা না, আমিও গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কিংবা আমিও গণঅভ্যুত্থানের লিডার, তাহলে তো হবে না। কারণ আপনি অন্তরালে ছিলেন এবং আপনাকে আসলে মানে যদি শেখ হাসিনা থেকে যেত আপনি অত বড় বিপদে পড়তেন না। কিন্তু এটা তো প্রধান উপদেষ্টাই করেছেন। না, আমি মাহফুজের বলছি না। মাহফুজ নিজেই কিন্তু মাস্টারমাইন্ড কথা বলেছে যে না, আমাকে মাস্টারমাইন্ড বলে আমাকে কি লেভেল করে তুলবেন না। খুবই ম্যাচিউরড বক্তব্য সে দিয়েছেন যে এইভাবে করে সবার রোশনালে আমাকে ফেলা দরকার নাই। কিন্তু এটা তো সত্য যে এই গণ অভ্যুত্থানের পুরো স্ট্র্যাটেজিটা সব ভাষা থেকে শুরু করে এই যে যেমন ধরুন বাংলা ব্লকেট, আপনি কমপ্লিট শাটডাউন, অসহযোগ না কমপ্লিট শাটডাউন, একই যে কনসেপ্ট, কিন্তু আপনি এই যে জেনজিকে অ্যাট্রাক্ট করার জন্য যে ধরনের ভাষাগুলো তৈরি করা হয়েছে, এগুলো তো মাহফুজের অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমরা মাহফুজকে চিনি অনেক আগে থেকেই, সে সামনে ছিল না। এটা তো সবাই তো আর একভাবে থাকে না, তাই না? এক একজনের কাজ এক একটা। কিন্তু আমি বলছি গণ অভ্যুত্থানের পরে অনেকে এদের নেতৃত্বটাকে মানে আন্ডারমাইন করার চেষ্টা করেছে, যেটা ঠিক হয় নাই। গণ অভ্যুত্থানের পরে একটা প্রতিযোগিতাময় পরিস্থিতি তৈরি হয়েছে, ওরা একটা নিজের একটা দল করার ফলে নিজেরা আরেকটা পক্ষ হয়ে গেছে, সবার থাকতে হয়ে উঠতে পারে নাই। এটা গণ অভ্যুত্থানের পরের ডেভেলপমেন্ট। গণ অভ্যুত্থানের আগে তাদের যে ভূমিকা, এটা আপনাকে আনকন্ডিশনালি স্বীকার করতে হবে। আপনি তাদের আশেপাশে থেকে থাকতে পারেন, টি শার্ট দিয়ে হেল্প করতে পারেন, জুতা কিনে দিতে পারেন ইত্যাদি, কিংবা আপনার ফোনে হয়তো তারা একটা ভিডিও করেছে, এগুলোর কারণে আপনি বলতে পারবেন না যে আমি আসলে গণ অভ্যুত্থানের আরেকটা সেন্টার কিংবা আমি গণ অভ্যুত্থানের ফেস। এটা হয় না। যারা বিভিন্ন আওয়ামী লীগের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলে বা বিশেষত আওয়ামী লীগের ছাত্র সংগঠনে শেল্টার নিয়েছিল, শেল্টার মানে জীবন ভয়ে হোক, নানা কারণে হোক, যে তারা ওখানে ছিল, মানে গণ অভ্যুত্থান না হলে কিন্তু তারা সেখানেই থেকে যেত বা তাদের কিছু হতো না। কিন্তু এই ফেজগুলো তো নিশ্চিত মৃত্যু, নিশ্চিত ফাঁসি। ফলে আপনি তাদেরকে বিতর্কিত করার কোনো দরকার ছিল না, তাদেরকে অ্যাটাক করার কোনো দরকার ছিল না। হাদি সাহেব যেটা বলেছেন, উনি ওনার জায়গা থেকে বলেছেন আমি ওরকম সবাই যে খুব কোটি 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 টাকার মালিক হয়ে গেছে, আমার কাছে তো এরকম মনে হয় না। আমি এখনো বাসে চড়ি, ঠিক আছে? এরকম অন্য অনেক, প্রত্যেকেরই খুবই সাধারণ জীবন। কোথাও কোথাও আপনার রাজনৈতিক সফরে গেলে তখন তারা একটা গাড়ি হয়তো ভাড়া করে, এটুকু তো আপনাকে রাজনৈতিক কাজ করতেই হবে। কিন্তু এটা ঠিক যে ফেসবুক পোস্ট থেকে যে পোস্টগুলো বিতর্ক সৃষ্টি করবে, এই ধরনের পোস্ট না দেওয়া উচিত। আর হাদি সাহেব সহ যারা যারা বিভিন্ন অন্য, আপনি সবাই একসাথে থাকতে পারবে না আসলে শেষ পর্যন্ত, এটাই নিয়ম। আপনি থাকেন আলাদা আলাদা বিভিন্ন ইয়েতে, কিন্তু একটা মিনিমাম শুধুমাত্র ইগোর কারণে আমরা উনি যেটা বলেছে যে তোমাদের ডাকে এখন 100 লোক যায় না কেন, এটা আমাদের কষ্ট দেয়, যে বিশেষ করে নির্বাচন কমিশন ঘেরাও তো যেদিন আপনারা নির্বাচন কমিশন ঘেরা অনেক লোক ছিল। ওই শুরুতে একটা ছবি যেটা ছাড়া হয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম শুরুর আগে, পরবর্তীতে আপনি প্রথম আলো যে ছবিটা ছেপেছে সেটা দেখেন। হ্যাঁ, আর আমাদের তো এটা একটা মহানগরের প্রোগ্রাম ছিল। আর এটা যখন একটা ছাত্র আন্দোলন, তখন যেমন সাধারণ শিক্ষার্থীরা পিল পিল করে নামে, আর যখন একটা রাজনৈতিক দল হয়ে গেছে তখন তো সবাই সেখানে আসবে না। আস্তে আস্তে এটা আবার মানে আয়তনটা বড় হবে, আকারটা বড় হবে, এটা সময় লাগবে। কিন্তু আপনি তো এটা মানে 100 লোক এইগুলো বলাটা তো আসলে অযৌক্তিক। কিন্তু আমরা আমাদের যখন বিভিন্ন প্রোগ্রাম হয়েছে তখন আমরা বিপুল লোক, আমরা যখন এখন উত্তরে যাচ্ছি, দক্ষিণে যাচ্ছি, সেখানে অনেক ধরনের লোক। ঢাকা মহানগরের প্রোগ্রামে একটা প্রোগ্রামে কম লোক হলে সেটা দিয়ে আপনি পুরোপুরি বিচার করতে পারবেন না। সমালোচনা থাক, কিন্তু সেটা যেন যৌক্তিক হয়। আচ্ছা, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি ছোট ছোট 2-3টে প্রশ্ন শেষ করতে চাই। একটা হচ্ছে যে সব মিলিয়ে দিন শেষে যদি এখন একটা বড় সমস্যা হচ্ছে নির্বাচনটা কবে হবে। বিএনপি একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে যে কোনোভাবে হোক 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হতে হবে। আমাদের সেনাপ্রধানও তিনি এর আগেও বলেছিলেন রয়টার্সকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে এবং ডিসেম্বরের পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কারণ একটা নিয়মতান্ত্রিক বাহিনীকে এতদিন বাইরে রাখাটা, তাদেরও অনেক কাজকর্ম থাকে, তাদের দেশের ডিফেন্স তাদের হাতে। তো প্রধান উপদেষ্টা বারবারই বলছেন জুনের পরে কোনোভাবেই নির্বাচন না, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এবং সর্বশেষ ঐক্যমত কমিশনের সাথে পরপর 2টা বৈঠক হলো, সেই বৈঠকেও বিএনপির দাবি ছিল যে 31 ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দেন, সংস্কার যা করতে চাচ্ছেন ঐক্যমতের ভিত্তিতে সেটা 1-2 মাসে করা সম্ভব। বিএনপি মনে করে এটা অক্টোবর নভেম্বর। কেউ কেউ বলছেন, বিশেষ করে একটা টক শোতে এবি পার্টির সভাপতি বলেছেন আসলে নির্বাচনটা আরও আগেই হতে পারতো। আসন দফার একটা চেষ্টা চলছে, যে হাসনাত আবদুল্লাহর কথা বলেছে যে 50টা আসন চেয়েছে বিএনপির কাছে, জামাত চেয়েছে 50টা, হাসনাত আবদুল্লাহ অস্বীকার করেছে। কিন্তু আপনি কি মনে করেন যে না, পরবর্তীতে কিন্তু মঞ্জু ভাই নিজেই আবার আরেকটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ল্যারিফাই করেছেন যে
তিনি আরেকজনের কাছ থেকে শুনে এই কথাটা বলেছেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে আসলে হাসনাতরা যখন বিএনপি নেতার বাসায় গিয়ে বসেছেন তখন সেটা জুলাই ঘোষণাপত্রের ওই সময়, যে জুলাই ঘোষণাপত্রটা যে ব্যাপারে যেহেতু বিএনপি অত উইলিং ছিল না তাদেরকে কনভিন্স করার জন্য যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে এটা থাকবে, আপনাদের কথাও থাকবে, সেই বিষয়ে মিটিং করতে গেছিল। হ্যাঁ, সেটাকেই ধরেন কেউ ভুলভাবে মঞ্জু ভাইয়ের কাছে এই তথ্য দিয়েছে যে ওখানে আসন নিয়ে কথাবার্তা হচ্ছে। আসলে আসন বিন্যাস নিয়ে কোনো কথাবার্তা হয় না, আমাদের স্ট্র্যাটেজিটা অন্যরকম। আমরা আসন ভাগাভাগিতে কেন যাব? আমরা প্রথমত আগে সংগঠনটাকে বড় করতে চাই সারা দেশে, তারপর আমরা তো সেই সক্ষমতা অর্জন করতে চাইবো যেন আমরা 300 আসনে প্রার্থী দিতে পারি। কারোর সাথে আপনি জোট করবেন কিনা এটা তো পরের প্রশ্ন, জোট রাজনীতি হতেই পারে, কিন্তু আগে তো আমাদের নিজেদের সক্ষমতাটা করতে হবে। আপনারা তো নিবন্ধনই এখন করতে পারেন না, নিবন্ধন তো এই নিবন্ধন যে যে 22 সালের যে আইনটা, না 22 সালের মনে হয় না, ওই আরপিওটা আর কি, এই আরপিও এত কঠিন, এত পেপার ওয়ার্ক যে আপনি যদি এই ভাগ্য ভালো বিএনপিকে তো এই পেপার ওয়ার্ক করতে হয় নাই। যে কোনো রাজনৈতিক দলকে যদি আপনার সক্ষমতা থাকেও তবু শুধুমাত্র যে মাত্রার পেপার ওয়ার্ক করে সেটাই একটা সময় লাগে। তো আমাদের কি কি লাগবে? 21টা জেলায় অফিস লাগবে, 200 উপজেলায় কমিটি লাগবে, ভোটারদের 200 করে ভোটারদের লাগবে। এই কাজগুলো পেপার একটা অনগোয়িং প্রসেস আছে। আমাদেরকে তারা জুন পর্যন্ত সময় দিয়েছেন। আমরা আশা করি ওই সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য যে অ্যাপ্লিকেশন করা বা একটা অফিস নেওয়া, একটা অফিস লাগে, একটা গঠনতন্ত্র লাগে, এগুলো আমাদের হয়ে আছে। কিন্তু মানে অফিসটা দেখা হচ্ছে কয়েকটা, গঠনতন্ত্রটাও হয়ে আছে, লাস্ট জিএমএ ওটা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো করে আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে ফেলবো। এখন একটা মানে বেবি তো নাভিকার তো কিছুদিন সময় লাগে। এখন এরকম কি কোনো যে আপনাদেরকে আসলে দল গোছানোর জন্য বা 2025 জানুয়ারির পরেই প্রায় অনেক তরুণ ভোটারের বয়স হয়ে যাবে এবং আপনারা সেই অ্যাডভান্টেজটা পেতে চাচ্ছেন, এই কারণে নির্বাচনটা ডিসেম্বরের পরে নিয়ে যাওয়ার জন্য না, আপনাদের একেবারে দিক থেকে সেরকম না। একটা- বরং আপনি দেখবেন নির্বাচন কমিশন যে তাদের সার্ভারে যে তথ্য ঢুকিয়েছে, আগে সবসময় 16 বছর থেকে ঢুকাতো, পরে আপনি 18 বছর বয়স, ভোটাধিকার বয়স হলে শুধু সার্ভারে অটোমেটিক্যালি আপনি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়ে যেতেন। এবারই তারা রহস্যজনকভাবে 18 বছর থেকে করেছে। ফলে জানুয়ারিতে হলে ভোটার খুব একটা বাড়বে সেরকম না, কিন্তু কারণ আগে তো আপনি 18 থেকে সার্ভারে ঢোকানো শুরু করেছেন, 16দেরকে ঢোকান নাই। ফলে যারা নতুন ওই 16 হিসেবে সার্ভারে ঢুকবে তারা আরও পরে 1 বছর পরে গিয়ে ভোটার হতে পারবে। এইগুলো ইস্যু না। ইস্যুটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমি বাংলাদেশের ইতিহাসে একটা শ্রেষ্ঠ নির্বাচন দিতে চাই। শ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার জন্য জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, লেভেল প্লেইং ফিল্ড ইত্যাদি দরকার। তো সেটা অর্জন করার জন্য তার কাছে মনে হয়েছে যে তিনি জুন পর্যন্ত সময় নিতে চান। জুন মানে জুন তা না, এর আগে যে কোনো মাস। এখন এটা মাত্র 6 মাসের একটা পার্থক্য। এটাকে যেভাবে এত বড় করে তোলা হয়েছে, এখন আপনি ডিসেম্বরে যদি এরকম হয় যে স্রেফ একটা নির্বাচনকে আপনি ক্ষমতা হস্তান্তর একটা সিঁড়ি বানালেন, কিন্তু সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হলো না, তাহলে যারা এর মধ্যে দিয়ে ক্ষমতায় আসবে তাদের জন্য কিন্তু এটা ভালো না। আচ্ছা ধরেন বিএনপি যেহেতু বর্ডারলাইন বলে দিয়েছে, যদি শেষ পর্যন্ত ডিসেম্বরে নির্বাচন হয়, এনসিপি কি অংশ নেবে? নির্বাচন যখনই হোক, আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দল হয়েছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে বিএনপি ঠিক করবে না কবে ইলেকশন, সকল দল, এবং সেখানে বিএনপির ভূমিকা থাকবে। কিন্তু বিএনপি যদি একা বলে দেয়, যেমন ধরেন তাদের এক নেতা বলেছেন যে আমরা এই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবো, এগুলো কিন্তু রাজনৈতিক শিষ্টাচার সুলভ বক্তব্য না। তাদেরকে অবশ্যই কোঅপারেটিভ করার মুডে থাকতে হবে, কোঅপারেশন করার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বৈশ্বিক ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব, তার সাথে নেগোসিয়েশন করেই একটা ইলেকশনের ডেটে আসতে হবে। বিএনপি একা বলে দিতে পারে না যে ডিসেম্বরেই হতে হবে, এটার আমরা বিরোধিতা করি। অনেক ধন্যবাদ সারওয়ার তুষার আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে নতুন এক অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।